12 দিন পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর, শেষ মুহূর্তেও দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা। কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার পর 4 দেশের সাথে বাংলাদেশের ফ্লাইট চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় 16 জনের সম্পৃক্ততা পেয়েছে ট্রাইব্যুনাল, প্রতিবেদন দাখিল 2 জুলাই। এবং প্রশ্রয় দেওয়া হবে না মব ভায়োলেন্সকে, বললেন ডিএমপি কমিশনার। গাফিলতি পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবং মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর প্রভাবে বাংলাদেশ থেকেও এসব দেশের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট দেশগুলোর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অবস্থায় যাত্রীদের নিজ নিজের এয়ারলাইন্স অফিসে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে ফ্লাইট পুনর্নির্ধারণ কিংবা বিকল্প ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বিপুল সংখ্যক প্রবাসী ও ট্রানজিট যাত্রী। দেশের খবর। আশুলিয়ায় হত্যার পর 6 জনের লাশ পোড়ানোর মামলায় 16 জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানান, গত 19 জুন এই মামলার তদন্ত রিপোর্ট হাতে পেয়েছেন তারা। প্রতিবেদন অনুযায়ী 16 জনের সম্পৃক্ততা মিলেছে। পরে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য 1 সপ্তাহ সময় আবেদন করলে দোসরা জুলাই পরবর্তী দিন ধার্য করেন বিশেষ ট্রাইব্যুনাল। এদিন সকালে এই মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল, কাফি ও শাহিদুল ইসলাম সহ 7 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এদিকে জুলাই আগস্টে হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে 1 জুলাই। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন উনি আজকে উপস্থিত আছেন। বাকি 2 জন পলাতক আছেন। এরপরে হচ্ছে আশুলিয়া আপনারা জানেন যে 5ই আগস্ট আন্দোলন দমনের জন্য তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ ক্যাডাররা যে নৃশংসতা প্রদর্শন করেছিল তার অন্যতম ছিল আশুলিয়ায় 6 জন ব্যক্তি, যার মধ্যে একজন জীবিত ছিল, তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তদন্ত প্রতিবেদন আমরা গত 19 জুলাই পেয়েছি এবং 19 জুন পেয়েছি। আমরা 1 সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য। এখানে 16 জনকে অ্যাকিউজ করা হয়েছে। মব জাস্টিসের নামে কোনো ধরনের আইন বিরোধী কর্মকাণ্ড বিএনপি সমর্থন করে না বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটিকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পরে কথা বলেন তিনি। রিজভী বলেন, ভোটারবিহীন নির্বাচনের জন্য সাবেক 3 সিইসির দায় থাকলেও আইনসম্মতভাবে তাদের বিচার চায় বিএনপি। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। সাংগঠনিকভাবে দলকে আরও বেশি শক্তিশালী করতে সারা দেশের কমিটিগুলোকে ঢেলে সাজাচ্ছে বিএনপি। এর ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটি গঠন করে দলটি। নবগঠিত এই কমিটিকে নিয়ে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সামনে কথা বলেন রুহুল কবির রিজভী। বলেন, নির্বাচনের আগে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং মব জাস্টিসের মতো অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা। বাংলাদেশে আর কোনো ধরনের মব জাস্টিস, আর কোনো ধরনের বেআইনি কারো বাড়িতে আগুন দেওয়া, কারো বাড়ি ভেঙে ফেলা, কাউকে রাস্তাঘাটে অপমান করা, এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনরাবৃত্তি না হয় সেইটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে। রিজভী অভিযোগ করেন, দেশে আবারও করোনার ভয়াবহতা বাড়ছে, কিন্তু সরকার কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। সরকার যদি আপনার তীব্র না হয়, গতিশীল না হয়, তাহলে মানুষের নিরাপত্তা এবং মানুষের জীবন বাঁচবে না। আজকে ডেঙ্গুতে
দক্ষিণ অঞ্চল মহামারী রূপ ধারণ করেছে, কিন্তু এদের নিধনের কোনো ব্যবস্থা নেই। এ সময় জেলাটি থেকে আগত নেতাকর্মীরা নবগঠিত এই কমিটির কাছে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার যে 6টি নির্বাচনী এলাকা, এই 6টি নির্বাচনী এলাকায় ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিজয়ী করেই আমরা আমাদের ঘরে ফিরে যাব। আগামীতে তার উপর যে নতুন ভোটারদের জন্য একটি আগ্রহ পোষণ করেছে এবং সেই ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে ব্রাহ্মণবাড়িয়া জেলা একটি সুন্দরভাবে একটি গঠন করে এবং রাজনীতি আগামী দিনের ভবিষ্যতে এগিয়ে যাবে। প্রত্যেকটি কর্মসূচিতে আলেম ওলামাদেরকে সম্পৃক্ত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আরও শক্তিশালী হবে। জেলার সবগুলো আসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়ার কথাও জানান নেতাকর্মীরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোনো ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেওয়া হবে না, মামলা করে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ডিএমপি সদর দফতরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি কথা বলেন। সেই সাথে মব নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। ডিএমপি কমিশনার আরও জানান, সাবেক প্রধান নির্বাচন কমিশনের বাসায় সৃষ্ট ঘটনায় মামলা করে একজনকে গ্রেফতার করা হয়েছে। কর্মী যদি মবের সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর উত্তরায় ডেঙ্গু প্রতিরোধ ও করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট এবং 31 দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বলেন, সংস্কার, বিচার কাজ ও নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুধু বিএনপি নয়, দেশের প্রতিটি মানুষের কণ্ঠস্বর বলে মন্তব্য করেন আব্দুল আওয়াল মিন্টু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন। সংস্কার, আগে সংস্কার, পরে নির্বাচন, এগুলি সবই নির্বাচনকে বাঞ্ছার করা সম্ভব। অতএব আমরা চাই বিচারও চলবে, সংস্কারও চলবে, কারণ সংস্কার চলমান এবং নির্বাচন আগেই হতে হবে, যাতে করে মানুষ নিজেদের সরকার প্রতিষ্ঠা করতে পারে। আর এই মব জাস্টিস কারা শুরু করতে আপনারা ভালো করে দেখেন। আমরা দাবি করি যারা এই মব জাস্টিসের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। বাংলাদেশে ডিজিটাল লেনদেনের নতুন দিগন্ত উন্মোচিত হলো। প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম গুগল পে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, গুগলের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম গুগল পে চালুর মাধ্যমে ক্যাশলেস সোসাইটির দিকে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন ও সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ। এছাড়া উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজিং শাম্মী কুদ্দুস, মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামাল, ভিসা কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ সহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকাসহ সারা দেশে অবস্থিত মানি চেঞ্জার্স প্রতিষ্ঠানে ছিনতাই ও ডাকাতিসহ হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশি টহল জোরদার করা এবং নজরদারি বাড়াতে হবে। মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের প্রতিটি ছিনতাই ও ডাকাতি তদন্তপূর্বক দোষীদের শাস্তি নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এবার বাণিজ্য সংবাদ। দীর্ঘ 2.5 বছরে আলোর মুখ দেখেনি খুলনা সিটি কর্পোরেশনের পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য দিয়ে তরল জ্বালানি ও জৈব সার তৈরির প্লান্ট।
2023 সালে প্রকল্পের কাজ শেষ হলো এখনও উৎপাদনেই যেতে পারেনি সংশ্লিষ্টরা। তবে তারা বলছেন দ্রুত উৎপাদিত পণ্য বাজারে ছাড়া হবে। খুলনা থেকে শঙ্কর কুমার বিষ্ণুর তোলা ছবিতে বাবুল আক্তার রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশের পরিবেশ দূষণকারী অন্যতম উপাদানের নাম প্লাস্টিক। সেই প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরিত করার উদ্যোগ নেয় খুলনা সিটি কর্পোরেশন। রূপসা নদীর পাড়ে বটিয়াঘাটা উপজেলার মাথাডাঙ্গা এলাকায় কম্পোস্ট প্লান্ট নির্মাণ করা হয়। বর্জ্য থেকে প্রতিদিন 20 মেট্রিক টন সার, একই সঙ্গে 500 কেজি তরল জ্বালানি তৈরির ক্ষমতা রয়েছে এই প্লান্টে। এছাড়া দূষিত পানি পরিশোধন করে সার উৎপাদনে ব্যবহার করা যাবে এখানে। কিন্তু 2023 সালের জানুয়ারিতে প্রকল্পের কাজ শেষ হলেও এখনো পর্যন্ত উৎপাদনেই যেতে পারেনি। বিভিন্ন জায়গা থেকে ময়লা বর্জ্য আসে, আসার পরে ময়লা বর্জ্যগুলো ছাঁটাই হয়। এগুলো বর্জ্য যেগুলো বাড়ায় সেগুলো আমি হাউজে রাখি, আর যেগুলো পলিথিন, অয়েল বানানো পলিথিন, এই পলিথিনগুলো আমি হাউজে রাখি। উৎপাদন শুরু না হলেও প্রকল্প ব্যবস্থাপক বলছেন দ্রুত জৈব সার বাজারে ছাড়তে পারবেন। তবে ফার্নেস অয়েল তৈরি করার মতো পর্যাপ্ত উপাদান এই মুহূর্তে নেই। পরীক্ষামূলক অল্প কিছু শুধু চালু করে মেশিনটা অন করে দেখাচ্ছে, কিন্তু মার্কেটে বাজারজাত করার মতো ওইভাবেই হয় না। পলিথিন মনে করেন যে পরিমাণ হওয়া দরকার ফার্নেস অয়েলের জন্য, ওটা এখনো অ্যাভেলেবল হতে আরো প্রায় 1-1.5 মাস লেগে যাবে। এদিকে খুলনার নাগরিক নেতারা বলছেন হরিলুটের জন্য করা হয়েছে এসব প্রকল্প। এর কোনো সুফল পাওয়া না গেলেও ঋণের বোঝা টানতে হয় জনগণকে। এটার যে আউটপুট, সেই আউটপুটটা না পাওয়ার কারণে যেটা হবে যে ঋণ তো পরিশোধ করতে হবে, এবং সেই ঋণের বোঝা জনগণের মাথায়, খুলনা নগরবাসীর মাথায়, অথচ সেখান থেকে আসলে কোনো আউটপুট আসছে না। অন্যদিকে পরিবেশ অধিদপ্তর বলছে অপ্রয়োজনীয় পলিথিন ও প্লাস্টিক দিয়ে বিকল্প কিছু করা যায় কিনা সেটি ভাবা হচ্ছে। পলিথিনের সুষ্ঠু ম্যানেজমেন্ট যদি আমরা সঠিক রাখতে পারি, তাহলে ব্যান পলিথিন নিষিদ্ধের যে সুফল, তখন আমাদের সমাজে একটা গুড একটা সুফল পাওয়া যাবে। 2022 সালের জানুয়ারি মাসে পরিবেশ অধিদপ্তরের 3R পাইলট প্রকল্পটি শুরু হয়। প্রায় 2 একর জায়গার উপর 5,25 লাখ টাকা ব্যয়ে এই কম্পোস্ট প্ল্যান্টটি নির্মাণ করা হয়েছে। বাবুল আক্তার, এশিয়ান টেলিভিশন, খুলনা। দেশে সম্পূর্ণ স্থানীয়ভাবে প্রথমবারের মতো চালু হলো ক্লাউড প্ল্যাটফর্ম এক্সেনটেক পিএলসি, যা রবি এজিয়েটার সহযোগী প্রতিষ্ঠান। রাজধানীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, ক্লাউড সেবাটি শুধু ডাটা নিয়ন্ত্রণের জন্যই নয়, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনার উন্মোচনের জন্য বৈষয়িক ব্যবসাকে আকৃষ্ট করবে। এ সময় এক্সেনটেকের সিইও আদিল হোসেন নোবেল বলেন, বাংলাদেশকে এখন থেকে আর বিদেশি হোস্টকৃত ক্লাউড প্ল্যাটফর্মের উপর নির্ভর করতে হবে না। কক্সবাজারের রুখিয়ায় ডাকাত দলের গুলিতে এক পান চাষি নিহত হয়েছেন। ছুরিকাঘাতে আহত হয়েছেন আরও একজন। গতরাতে জালিয়া পালং ইউনিয়নের নুরারডেইর পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, রাতে বাড়িতে সবাই পান বাজারজাত করার জন্য প্রস্তুত করছিলেন। এ সময় 7 থেকে 8 জনের ডাকাত দল ঘরে ঢুকে স্বর্ণালঙ্কার লুট করে। কিছুক্ষণ পর নুরুল আমিন বাড়িতে এসে ডাকাটাকি করলে তাকে গুলি করে পালিয়ে যায় ডাকাতরা। এই সময় বাধা দিলে হাসানকে ছুরিকাঘাত করা হয়। পরে দুজনকে হাসপাতালে নেওয়ার পথে নুরুল আমিন মারা যান। ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কের খোশবাজার এলাকায় বাস চাপায় বাবা মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বাবা আশরাফুল ইসলাম ও মেয়ে নবম শ্রেণীর ছাত্রী রুবাইয়া খাতুন। সকালে স্কুলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি বাস খোশবাজার মাদ্রাসা পোস্ট অফিস এলাকায় পৌঁছে সামনে থাকা একটি 3 চাকার পাগলু গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আশরাফুল ইসলাম। পরে আহত মেয়ে রুবাইয়া খাতুনকে হাসপাতালে নেওয়া হলে পথে তারও মৃত্যু হয়। এবার আমাদের কৃষি প্রসঙ্গ। কৃষি সমৃদ্ধি এই স্লোগান সামনে রেখে সাভারে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় বিভিন্ন অঞ্চলের প্রান্তিক কৃষকরা। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এর আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার শাফায়াত আহমেদ সিদ্দিকী। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার শফিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার আল মামুন সহ অনেকে। শেষ করবে এশিয়ান নিউজ। তাকে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার।
12 দিন পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর, শেষ মুহূর্তেও দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা। কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার পর 4 দেশের সাথে বাংলাদেশের ফ্লাইট চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় 16 জনের সম্পৃক্ততা পেয়েছে ট্রাইব্যুনাল, প্রতিবেদন দাখিল 2 জুলাই। এবং প্রশ্রয় দেওয়া হবে না মব ভায়োলেন্স, বললেন ডিএমপি কমিশনার। গাফিলতি পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা। সে নিউজে পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এবং সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।